হ্যালো বন্ধুরা, আমি মিষ্টি মনি। আমার ভয়েসে সুন্দর সুন্দর ভালোবাসার গল্প শুনতে আমাদের পড়শি ডায়েরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। ধন্যবাদ। অনুপবা গ্রহ অভিশপ্ত নাকি কাল্পনিক কোনো বিষয় জানা নেই কারুর। কেউ বলে সে ভালো, কেউ বলে সে খারাপ। সত্যিটা কি জানে না কেউ। রহস্য রহস্য রহস্য, অনেক রহস্য। কেউ বের করতে পারবে না এই রহস্য। ফিরে যাও ছেলে, ভালো চাইলে এক্ষুনি পালাও। অনুপ্রভা গৃহের সামনে দাঁড়িয়ে আছে তেজোয়ান। গেটে মস্ত বড় একটা তালা ঝুলছে, বহু পুরনো যুগের তালা, যুগ যুগ ধরে বন্ধ পড়ে আছে হয়তো, কিন্তু কি করে? গত রাতেও তো সে এখানে এসেছিল, তখন তো তালা ছিল না, রাস্তায় এত আবর্জনা ছিল না, তাহলে কি সব ভ্রম ছিল? ভেবেই পাচ্ছে না তেজোয়ান, অস্থির লাগছে প্রচুর। হঠাৎ কেউ পেছন থেকে তেজোয়ানকে উদ্দেশ্য করে বিড়বিড় করে কথাগুলো বলতে তেজোয়ান পেছনে তাকায়। বয়স্ক এক লোক, দেখে মানসিক ভারসাম্যহীন বলেই মনে হচ্ছে, পরনে লুঙ্গি আর ছিঁড়ে যাওয়া গেঞ্জি। যদি না পালাই? তেজওয়ানের গম্ভীর গলার শান্ত বাক্য শুনে লোকটা হাসলো, শব্দ করে হাসলো তেজওয়ান, চেহারায় কঠিন ভাব এনে বলল, এখানে কি করছেন আপনি? কে আপনি? লোকটা শব্দ করে হাসতে হাসতে উল্টো দিকে হাঁটা ধরলো, যেতে যেতেই বলল, আমি অনুপ্রভার আব্বা, হা হা হা। তেজওয়ান বিরক্ত হলো, আবল তাবল কথা শুনতে ইচ্ছে করছে না তার। অপরদিকে রমণী তার ভ্রম কথাটি ভাবতে অদ্ভুত রকমের যন্ত্রণা হচ্ছে, মনে হচ্ছে তার পাশে কেউ নেই, সে শূন্য। তেজওয়ান চোখ বন্ধ করে বড় করে শ্বাস নিল, হঠাৎ হলো জমিদার বাড়ির উদ্দেশ্যে। সে এখানে এসবের জন্য আসেনি, এসেছে কেসের জন্য, সেই দিকেই মনোযোগী হতে হবে। সময়টা শীতকাল হলেও দুপুরের সময় রোদটা একদম শরীরে এসে বিঁধে, ক্লান্তিও ভর করে দেহে, তাই বোধহয় ঘুমিয়ে গেছে সবাই। কাকন বই হাতে নিয়ে বাড়ির বাইরে ছোট একটা বসার জায়গায় বসলো। ওপরে কারুকাজ করা ছাদ, একের পর এক পৃষ্ঠা উল্টে পাল্টে দেখছে, পড়ছে না কিছু, মনোযোগও নেই সেদিকে। বসে বসে ভাবছে কার সাথে তার বিয়ে, কে সে, দাদুর কথা মতন চলবে সে, কিন্তু মন তো মানছে না। আর জুবাইয়ের, সে কোথায়? যাওয়ার আগে অবশ্য মোবাইল নাম্বার দিয়ে গিয়েছিল, তবে কল করার সাহস হয়নি। সাহস না, আসলে অস্বস্তি বোধ করছে। কল করে বা কি বলবে? বলার মতো কি কিছু আছে? কেন 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 জুবাইয়ের কথা মনে পড়ছে তার? কি কারণ হতে পারে? বই বন্ধ করে বেঞ্চে হেলান দিয়ে বসলো, ওপরের দিকে তাকিয়ে আছে এক দৃষ্টিতে, চোখের পলকও পড়ছে না। অদ্ভুত রকম অনুভূতি হচ্ছে তার। কাকুনের ধ্যান ভাঙে মোবাইলের রিংটোনের শব্দে। সোজা হয়ে বসে মোবাইলটা হাতে নিল, নাম্বারটা দেখে আপনা আপনি মুখে হাসি ফুটে উঠলো কাকুনের। দ্রুত কল রিসিভ করলো। হ্যালো, কেমন আছিস? ওপাশ থেকে কোনো উত্তর আসলো না। মুহূর্তে কাকুনের হাসি মাখা মুখ চুপসে গেল, দুজনেই নিশ্চুপ। কাকুন আবার মুখ খুলল। কথা বলবি না? ওপাশ থেকে কোনো উত্তরই আসলো না, কেটে দিল ওই পাশে থাকা ব্যক্তি। কাকুন বুঝতে পারলো না কথা না বললে ফোন কেন করলো। চিন্তা হচ্ছে কাকুনের কোনো সমস্যা হলো না তো। এমন সময় সেই নাম্বার থেকে একটি SMS আসলো। কাকুন দ্রুত চেক করলো। নাহিদ হাসান। কাকুন দীর্ঘশ্বাস ফেললো। এতটুকু কথাই যথেষ্ট ছিল তার জন্য, সম্পূর্ণ বিষয়টি বোঝার জন্য। মনে মনে বিপরীত পাশের ব্যক্তির প্রতি অভিমান হলো, কেন এমন করে। কাকুন উঠে দাঁড়ালো। এখনই এতিমখানে যেতে হবে, নাহিদ নামক ছেলেটাকে ঢাকা পাঠাতে হবে। ছেলেটার বয়স 12, দুর্ঘটনাবশত বাড়িতে আগুন লাগায় ছেলেটির বাবা মা মারা যায়, আর ছেলেটিও দৃষ্টিশক্তি হারিয়ে ফেলে। খুব শীঘ্রই ছেলেটি আবার দেখতে পারবে ভাবতেই ঠোঁটে হাসি ফুটে উঠে কাকুনের। বিকেল পেরিয়ে সন্ধ্যা, সন্ধ্যা পেরিয়ে গেছে, রাতের অন্ধকার ছড়িয়ে পড়েছে এখনো। লতা বাড়ি ফেরেনি, রাগে চোখ মুখ লাল হয়ে আছে পলাশের, শুধু পারছে না তা প্রকাশ করতে। মাজেদার খেয়াল নেই, বকুল আর বিকেলকে নিয়ে ব্যস্ত সে, অথচ ছোট্ট মেয়েটার যে পাখা গজিয়েছে সেদিকে লক্ষ্যই নেই কারো। বসার ঘরে বসে বসে এইসবই ভাবছে পলাশ। কাকুনও বাড়িতে নেই। এবার চিন্তা হতে লাগলো পলাশের। উঠে দাঁড়িয়ে বকুলের ঘরের দিকে পা বাড়া, দরজার সামনে এসেই দেখতে পেল মাজেদা বিকেলকে তেল মালিশ করে দিচ্ছে আর বকুল পাশে ঘুমাচ্ছে। পলাশ চোখ মুখ শক্ত করে ভেতরে ঢুকে
পলাশকে আসতে দেখে মাজেদা আহ্লাদে আটখান হয়ে বিকেলের দিকে তাকিয়ে বলল, দেখো দেখো কে আইছে, মামা আইছে তোমার, আমার চাঁদের টুকরা। লতা কই? আজকে কালকে বাইরে থেকে বের হয়েছে? পলাশের কথায় হুঁশ আসে মাজেদার। আসলে তো ভুলে গেছে মরতে, চিন্তার ছাপ ফুটে উঠে চেহারায়। বিকেলকে বিছানায় শুয়ে দিয়ে পলাশের সামনে এসে দাঁড়ায়। বাবারে, আমার একদম মনেই ছিল না। আসলেই তো এত রাত হইয়া গেল, এখন আসতেছে না কেন? সন্ধ্যার পর তো লতা কোথাও থাকে না। আল্লাহ, আমার একেবারে খেয়াল ছিল না বাবা। তোর চাচাও বাড়ি নাই, ঢাকা গেছে। এত সময় যে রাগটা মস্তিষ্ক দখল করেছিল, মূর্তি তা বদলে গেল, চিন্তায় পরিণত হলো। সত্যি কখনো তো এমন করে না লতা, কিন্তু আজ পলাশ আর দাঁড়ায় না, দৌড়ে বাড়ির বাইরের দিকে, দৌড় লাগায় বাড়ির বাইরের দিকে। রাস্তা দিয়ে দৌড়ে যাচ্ছে গীতাদের বাড়ির উদ্দেশ্যে। বাজারের মোড়ে আসতে চায়ের দোকানে বসে থাকা মুরব্বীদের কথোপকথন কানে আসে পলাশের। শুনছনি হিন্দু বাড়ির গীতারে নাকি পাওন যাইতেছে না? তার কথার পরিপ্রেক্ষিতে আরেকজন বলল, দেহগা যায় কোন বেড়ার লগে ফলাইছে। হ হইতে পারে। শুনলাম বিকেলে নাকি ওই যে জমিদার বাড়ির রহমতের মাইয়া, আর ওই মাইয়া বের হইছে বাড়ির থেকে, এমনও খবর নাই? চি চি চি, কি লজ্জার বিষয়, কেচ্চা কাহিনী ভাই। এইসব কথা শুনে পলাশের পা জড়া বরফের মতো জমে যায়। সে জানে লতা বা গীতা কেউই এসবে জড়াবে না, কিন্তু পলাশের মনে উকি দিচ্ছে ভয়ঙ্কর বিপদের সংকেত। আর এক মুহূর্ত দাঁড়ানো, আবার দৌড় লাগালো। গীতাদের বাড়ি যেতেই হবে, জানতে হবে সব, এই ভেবে আবার দৌড় লাগালো। হঠাৎ করে কারো সাথে ধাক্কা লাগে পলাশের। কিছুটা পিছিয়ে যায় পলাশ, ভালো করে তাকিয়ে দেখে এটা লতা। পলাশ শক্ত করে জড়িয়ে ধরে অস্থির কণ্ঠস্বরে জিজ্ঞেস করে, কোথায় ছিলি বিনি? ঠিক আছিস তো তুই? আরো শক্ত করে জড়িয়ে ধরে পলাশ। লতার কোনো সাড়া শব্দ না পেয়ে পলাশ হাতের বাঁধন হালকা করে নিজের বুক থেকে লতা মাথা উঠিয়ে দেখে লতা জ্ঞান হারিয়েছে। পলাশ ভয় পেয়ে যায়। কি হলো তার লতার? চোখ খুল বিনি, চোখ খুল। কি হয়েছে বিনি? লতার জ্ঞান ফিরছে না। পলাশ কি করবে কি ভাবতে ভাবতেই লতাকে কোলে তুলে নেয়। তারা বাজারের কাছাকাছি ছিল, তাই দ্রুত বাজারে গিয়ে একটা ভ্যানে লতাকে শুইয়ে দেয়। চাচা, হাসপাতালে চলো দ্রুত। গাড়িওয়ালা কথা না বাড়িয়ে দ্রুত গাড়ি চালু করলো। ডাক্তার লতাকে দেখছে। পলাশ পাশেই দাঁড়িয়ে আছে, চোখে মুখে অস্থিরতা। কিছুক্ষণ আগেই কাকনকে ফোন করে সব জানিয়েছে। কাকন আসছে। ডাক্তার লতার মাথায় 4টা সেলাই দিয়ে ব্যান্ডেজ করে দিয়েছে। পলাশের দিকে একটি কাগজ এগিয়ে দিয়ে বলল, মাথা ফেটেছে কি করে? পলাশ কাগজটা হাতে নিয়ে দেখলো ওষুধের লিস্ট। ডাক্তারের কথা তার কানে যায়নি, উল্টো নিজে প্রশ্ন করলো। ডাক্তার জ্ঞান ফিরবে কখন? একবার লতার দিকে তাকিয়ে আবার পলাশের দিকে তাকালো। ওষুধ দিয়েছি, একটু পরে জ্ঞান ফিরে আসবে, ওষুধগুলো নিয়ে আস। পলাশ গভীরভাবে তাকিয়ে আছে লতার ঘুমন্ত মুখের দিকে। কাগজটা ডাক্তারের কাছে দিয়ে বলে, আমি ওকে রেখে যাচ্ছি না, অন্য কাকে দিয়ে আনাও। ডাক্তার দীর্ঘশ্বাস ফেললো। এই ছেলেটাকে সে ভালোভাবেই চেনে, প্রচুর তেড়া একটি ছেলে, যা বলবে তাই। এই নিয়ে 100বারের বেশি এসেছে তার কাছে। কখনো এর হাত ভাঙবে, কখনো ওর পা, আবার নিজের হাত পা মাথা কেটেও এখানে আসবে। ডাক্তার পলাশের কাঁধে হাত দিয়ে বলে, বড় হচ্ছিস, এখনো মারামারি করবি? পলাশ রক্তচক্ষু নিয়ে ডাক্তারের দিকে তাকায়, দাঁত কটমট করে বলে, আমি ফাটাইনি মাথা, তুমি তাড়াতাড়ি ওর জ্ঞান ফিরাও। সময় হলে ফিরবে। বলেই ডাক্তার বেরিয়ে গেল। পলাশকে খুব ভালোবাসে ডাক্তার, নিজের বাচ্চা কাচ্চা নেই বিধায় সকলকেই স্নেহ করেন তিনি, বিশেষভাবে পলাশকে। পাশাপাশি বাড়ি সেই অনুযায়ী সে 2 দিন পর পর বন্ধু বান্ধব নিয়ে হাসপাতালে আসে। ডাক্তার চলে যেতেই পলাশ লতার পাশে বসে। লতার হাত দুটো নিজের হাতের মুঠোয় শক্ত করে ধরে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে পলাশে লতার দিকে। লতা টিপটিপ করে চোখ খুলে। লতাকে চোখ খুলতে দেখে পলাশ তার হাতে চুমু খায়। আরেক হাত দিয়ে লতার কপালে হাত বুলিয়ে দেয়। লতার পুরোপুরি চোখ খুলতে পলাশের হাত থেকে নিজের হাত ছাড়িয়ে নেয়। ভয়ার্ত চাহনিতে তাকায় পলাশের দিকে, পিড়পিড় করে বলে, পলাশ খারাপ, সবাই খারাপ, শেষ করে ফেললো, সব শেষ করে ফেললো। উত্তেজিত হয়ে লতার কাছে গেল, অস্থিরতা নিয়ে জিজ্ঞেস করল, লতা কি হয়েছে বিনি? বল আমাকে জান, এরকম করছিস কেন বল। পিছিয়ে যায়। খারাপ, তোমরা সবাই খারাপ। লতাকে উত্তেজিত হতে দেখে পলাশ শক্ত করে তাকে জড়িয়ে ধরে। লতার হাত পা ছড়াছড়ি করছে ছাড়া পাওয়ার জন্য, বিড়বিড় করছে, নানা রকম কথা বলছে। পলাশ তাও ছাড়ে না। একসময় লতা হু হু করে কেঁদে ওঠে। পলাশ লতার পিঠে হাত বুলিয়ে দিতে দিতে
জিজ্ঞেস করল। লতা জান বল আমাকে কি হয়েছে, বল জান। কাঁদতে কাঁদতে বলল। গীতা গীতা পলাশ লতাকে নিজে থেকে ছাড়িয়ে শান্ত হয়ে বসায়। তার সামনে পলাশ হাঁটু গেড়ে বসে বলল। মিতা, তারপর বল কি হয়েছে বল। লতা আবারও কেঁদে উঠল। বিকালে আমি আর লতা পুজোর প্রসাদ নিয়ে স্কুলের দিকে যাচ্ছিলাম স্যারদের দিব বলে, কিন্তু পলাশ জানার আগ্রহ নিয়ে বল। কিন্তু আমরা অন্য একটা রাস্তা দিয়ে যাচ্ছিলাম। রাস্তাটা অনেক নির্জন। হঠাৎ গীতার জুতো ছিঁড়ে যায়। আমি ওটা ঠিক করার জন্য কাঠি আনতে গেছিলাম সামনে থেকে। হঠাৎ পেছনে তাকিয়ে দেখি গীতা নাই। আমি দৌড়ে যাই, দেখি গীতার জুতা পড়ে আছে আর মাটিতে কোনো কিছু টেনে নিয়ে যাওয়ার দাগ। আমি দাগ অনুসরণ করে যেতে যেতে জঙ্গলে চলে যাই। হঠাৎ দেখি সামনে একটা ছোট্ট কুঁড়ে ঘর। আমি সেদিকে যাই আর জানলা দিয়ে দেখি লতা পলাশকে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে হিচকি তুলে ফেলেছে। পলাশ বলল। তারপর কি দেখেছিস? লতা সেই অবস্থা থেকেই বলে। আমাদের বাংলা স্যার গীতাকে ধর্ষণ করছে, শেষ করে ফেললো ওর জীবনটা। আমি কি করব বুঝতেই পারছিলাম না। আমি ঘরে ঢুকে স্যারকে ধাক্কা দিই। সে আমাকে দেখে কুৎসিতভাবে হাসলো। ততক্ষণে গীতাও জ্ঞান হারিয়েছে। স্যার আমার চুলের মুঠি ধরে দেয়ালে বারবার আঘাত করে। আমার গলা চেপে বলে, একসাথে দুইজন রে ফাইয়া গেলাম। স্যার ভেবেছে আমি জ্ঞান হারিয়ে ফেলেছি। আমি বসে পড়তেই সে আমাকে ছেড়ে দিয়ে আবারও গীতার কাছে যায়। তখনও আমার জ্ঞান ছিল। আমি লুকিয়ে কোনো রকম বেরিয়ে আসি। উল্টাপাল্টা রাস্তা ধরে আমি পালিয়ে এসেছি। লতা কাঁদছে। পলাশের রক্ত চক্ষু নিয়ে সামনের দিকে তাকিয়ে আছে। এই চোখের দৃষ্টি মুহূর্তেই সব জ্বালিয়ে ছাড়খাড় করে ফেলতে পারে। পলাশ মাথা তুলে তাকায়। তোকে ছোঁয়ার সাহস হয় কি করে ওই জানোয়ারের? জারজের বাচ্চা, ওকে আমি খুন করব। লতা পলাশের হাত শক্ত করে ধরে বলে। গীতা, ওর কি হয়েছে? আমি ওকে বাঁচাতে পারি নাই। আমি অপরাধী। আমি একটা ভীতু। আমি ওকে ফালাই রাইখা চইলা আসছি। পলাশ লতার চোখের পানি মুছে দেয়। দু হাতে ঠোঁট ছুঁয়ে বলে। তোর কোনো দোষ নাই, শালার মরণের টান উঠছে, আমি যাইতাছি। বলেই লতার হাত ছেড়ে বেরিয়ে যায় পলাশ। লতা পেছন থেকে ডাকলেও শুনে না পলাশ। এবার ভয়টা আরো বেড়ে গেল লতার। কি হবে এবার? সকাল 9:30টায় লতার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে কাকন সবটাই শুনেছে পলাশের মুখে। তাই লতাকে আর এসব নিয়ে জিজ্ঞেসই করেনি। ঘন্টা খানিক আগে পুলিশ এসেছিল, কেসও করা হয়েছে লতিফের নামে। লোকটা পালিয়েছে। রাতে পলাশ দলবল নিয়ে গিয়েছিল ধরতে, কিন্তু পায়নি। মাজেদা রহমত দুজনেই এসেছিল। কাকুনি তাদের থাকতে দেয়নি। সেই থেকে গেছে লতা অতিরিক্ত ভয়ে। ঘুমের মাঝেও কেঁপে কেঁপে উঠছিল, তাই ডক্টর ঘুমের ঔষধ দেয়। তাই এখনো ঘুমাচ্ছে লতা। ফোনের রিংটোনের কানে আসতে লতার মাথা থেকে হাত সরিয়ে ফোনটা হাতে তুলে নেয়। অচেনা নাম্বার। কাকুন রিসিভ করে। জি, কে বলছেন? ওপাশ থেকে নিচু স্বরে শব্দ আসে। কাকুন আমি জুবাইর। সব গায়ে বসা থেকে দাঁড়িয়ে যায়। আপনি? জুবাইর কিছু সময় চুপ থাকে, তারপর বলে। আমি আজকে ফিরে আসছি, যদি কিছু মনে না করেন তো আমি কি আমার বোনকে সাথে আনতে পারি? কাকুন অজান্তে হাসে। অজানা এক ভালো লাগা কাজ করছে তার। আসলে আমার বোনটা একটু অসুস্থ, তাই যদি... কাকুনের ধ্যান ভাঙে। জুবাইয়ের কথা শেষ হওয়ার আগেই বলে ওঠে। কোনো সমস্যা নেই, আপনার বোনকে নিয়ে আসুন। ধন্যবাদ বলেই জুবাইয়ের ফোন কেটে দিল। কাকুনের কাছে বিষয়টা অস্বাভাবিক লাগছে। জুবাইয়ের কণ্ঠের স্বরে অস্বস্তি প্রকাশ পেয়েছে। সে কি কোনো সমস্যা আছে? আপা। কাকুন পেছনে তাকায়। লতার ঘুম ভেঙেছে। কাকুন গিয়ে চেয়ারে বসে। লতা আস্তে আস্তে উঠে বসে। এখন কেমন লাগছে? লতা মাথা নাড়ায়। কিছু একটা মনে পড়তে অস্থির হয়ে কাকুনকে জিজ্ঞেস করে। আপা, গীতা কোথায় আসতে? ও ঠিক আছে তো? কাকন লতার চোখের দিকে তাকায়। গভীর ভাবনায় ডুবে গেছে কাকন। লতার নজরে পড়লো কাকনকে অস্থির দেখাচ্ছে। কাকন বড় বড় করে শ্বাস নিয়ে উঠে দাঁড়ানো। কিছু একটা বিড়বিড় করছে। লতা কিছুটা ভয় পেয়ে যায়। বেড থেকে উঠে কাকনের কাঁধে হাত রেখে বলে। আপা, কি হয়েছে তোমার? তুমি এমন করছো কেন? কাকন অন্যদিকে ঘুরে গেল। বাম হাত দিয়ে নিজের ঘাড়ে চেপে ধরলো। বড় করে দুটো শ্বাস নিয়ে কিছুটা স্বাভাবিক হওয়ার চেষ্টা করছে কাকন। লতা কিছু বুঝতে পারছে কাকন কেন এমন করছে।
কাকুন লতার দিকে ঘুরে গম্ভীর গলায় বলল, বাড়িতে চল। বলে হাঁটা ধরে কাকুন। লতার মাথায় নানা রকম প্রশ্ন ও কৌতূহল উকি দিচ্ছে। হঠাৎ কাকুন আপার এমন আচরণ, আর গীতা সে ঠিক আছে তো? লতা সামনে তাকিয়ে দেখে কাকুন নেই। লতাও হাঁটা ধরে। কেন্দ্রীয় কারাগার, মাথা নিচু করে দাঁড়িয়ে আছে জুবায়ের, তার পেছনে হাসান আর ছোট বোন জাহিন। জুবায়েরের শার্ট খামছে, পেছনে দাঁড়িয়ে আছে জাহিন। মনে হচ্ছে ছেড়ে দিলেই বোধহয় ভাইকে হারিয়ে ফেলবে। মাথা নিচু করে নিঃশব্দে দীর্ঘশ্বাস ফেলে জুবায়ের। কর্মরত পুলিশ অফিসারকে বলল, একটাবার দেখা করতে দিন প্লিজ। বললাম তো আমরা বেশি সময় নেব না। পুলিশ অফিসার রিপন জুবায়ের কথার কোনো পাত্তাই দিল না। পায়ের উপর পা তুলে নিজের মতো চা খাচ্ছেন তিনি। এবার হাসান কিছুটা রেগেই বলল, চা খাওয়া হয়ে গেলে আমাদের কথা শুনুন। রিপন সাহেব কড়া চোখে হাসানের দিকে তাকালো। তাতে অবশ্য তেমন কোনো লাভ হলো না। জুবায়ের হাসানকে থামিয়ে নিজেই বলল, 10 মিনিটে বেশি নেব না, একটাবার দেখা করতে দিন। রিপন সাহেব চোখের ইশারায় একজন হাবিলদারকে কিছু একটা বললেন। লোকটা জুবাইরের দিকে তাকিয়ে বলল, চলেন আমার সাথে। জুবাইর শক্ত করে জাহিনের হাত ধরল। তার দিকে তাকে মুচকি হেসে বলল, চল। জাহিন ও জুবাইরকে শক্ত করে তোল। জুবাইর চোখের ইশারায় হাসানকে এখানেই থাকতে বলে। তারপর হাবিলদারের পেছন পেছন যেতে লাগলো। সবাই এসে থামলো একটি অন্ধকার সেলের সামনে। জুবাইয়ের চোখ মুখ শক্ত করে নিচের দিকে তাকিয়ে আছে হাবিলদার। লাইট জ্বালিয়ে দিল। ভেসে উঠল সেলের ভেতর থাকা মধ্যবয়স্ক লোকটির অবয়ব। তাকে দেখে এক প্রকার খুশিতে লাফিয়ে উঠল জাহিন। জুবাইর চোখ বন্ধ করে নিজেকে শান্ত করার চেষ্টা করছে। আব্বু জানো, আমি তোমাকে অনেক মিস করছিলাম। লোকটা উঠে দাঁড়ালো। সামনে এসে দাঁড়ালো জাহিনের। তাদের মাঝে লোহার দেয়াল। লোকটা শিকের ভেতর দিয়ে জাহিনের মাথায় হাত রাখলো। স্মিত হেসে বলল, আমিও মিস করছিলাম মা। তুমি ভালো আছো তো মা? জাহিন খুশি হয়ে বলল, হ্যাঁ অনেক ভালো আছি। জানো বাবা, আজকে ভাইয়া আমাকে রাজপ্রাসাদে ঘুরতে নিয়ে যাবে। লোকটা জুবাইর জাহিনের জন্মদাতা পিতা জাকির আলম। জাকিরের নজর পড়ল জুবাইরের দিকে। বুকে বাম হাত গুজে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে সে। জাকির স্মিত হেসে জুবাইরকে উদ্দেশ্য করে বলল, আব্বা কেমন আছিস? জুবাইর তীক্ষ্ণ দৃষ্টিতে তার বাবার দিকে তাকালো। মনে হচ্ছে এই বুঝি চোখ দিয়ে আগুন বেরিয়ে আসবে। জুবাইর জাহিনকে বলল, হয়েছে তোর, আবার চল। জাহিন মুখ ছোট্ট করে বলে, আর একটু থাকি না ভাইয়া। জুবাইর অন্যদিকে মাথা ঘুরিয়ে নিল। জাকির জুবাইরের দিকে তাকে নরম গলায় বলল, একটিবার কথা বল সাফি, আর কত শাস্তি দিবে আমাকে? জুবাইর তার বাবার দিকে তাকে তাচ্ছিল্য হাসি হাসল। আমি কে শাস্তি দেওয়ার? তবে আপনি যা করেছেন তার শাস্তি আল্লাহ আপনাকে দেবেই। আর দয়া করে সাফি বলে ডাকবেন না। সেই অধিকার আপনি আজ থেকে 14 বছর আগে হারিয়েছেন। কথাগুলো বলেই জুবাইর জাহিনের হাত ধরে তাকে নিয়ে চলে যায়। জাহিনের পাগলামির কারণে তাকে বারবার এই লোকটার মুখ দেখতে হয়। এই লোকটা তার বাবা, ভাবতো ঘৃণা হয় তার। জুবাইর ফিরে আসে। রিপন সাহেব তখন কিছু কাগজে সাইন করেছেন। জুবাইরকে দেখে রিপন সাহেব বলেন, মাসখানেক বাদেই তোমার বাবা ছাড়া পাবেন, এসে নিয়ে যেও। জুবাইর কিছু বলল না। হাসান বলল, ঠিক আছে, আজকে আসি। তিনজনই বেরিয়ে আসে। জাহিন মুখ ফুলিয়ে রেখেছে। হাসান জাহিনের দিকে তাকিয়ে বলল, কি হয়েছে জাহিন, রাগ করে আছো কেন? জাহিন জুবাইরের কাছ থেকে হাত ছাড়িয়ে নিয়ে বলল, আমাকে আব্বুর সাথে একটু কথাও বলতে দিল না। ভাইয়া খুব খারাপ, আমি যাব না কোথাও। বলি অন্যদিকে হাঁটা ধরে জাহিন। জুবাইর এতটা সময় চোখ বন্ধ করে নিজের রাগ নিয়ন্ত্রণ করার চেষ্টাই করছিল। তার হাত মুষ্টিবদ্ধ, কিন্তু জাহিনকে উল্টাপাল্টা চলে যেতে দেখে আর নিজের রাগকে নিয়ন্ত্রণ করতে পারল না। দ্রুত গিয়ে জাহিনের হাত ধরে নিজের দিকে ঘুরিয়ে দাঁড় করে। সাথে সাথে ঠাস করে থাপড় বসিয়ে দেয় জাহিনের গালে। আরেকটা মারতে যাবে তার আগে হাসান দৌড়ে এসে জুবাইরকে ধরে। জাহিন সামলাতে না পেরে মাটিতে পড়ে গেল। হাসান জুবাইরকে শক্ত করে ধরে বলে, আরে ভাই, করিসটা কি? ওকে মারছিস কেন? জুবাইর হাসানের কাছ থেকে নিজেকে ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করতে করতে বলল, আমি ওকে মেরেই ফেলবো, একদম মেরে ফেলবো। কি না করেছি ওর জন্য আমি? তাও বলে আমি খারাপ? হ্যাঁ আমি খারাপ, সবকিছু হারিয়ে বসে আছি আমি। হাসান জুবাইরকে আরো শক্ত করে জড়িয়ে ধরে বলে, তুই কি পাগল হয়ে গেলি? জাহিন মানসিকভাবে অসুস্থ, ওর কথাগুলো তুই সিরিয়াস ভাবছিস কেন?
কি হয়েছে তোর জুবাইর? তুই এমন করছিস কেন? জুবাইর নিচে বসে পড়ে, নিজের মাথার চুল খামচে ধরে। অতিরিক্ত উত্তেজনা চোখ দিয়ে পানি পড়ছে তার। জুবাইর কেঁদে ফেলে। কেন ভাই কেন? আমি কেন সব সময় যখন যা বলেছে তাই করেছি? আমার মায়ের খুনির সামনে গিয়ে দাঁড়িয়ে থেকেছি শুধু এই মেয়েটার জন্য, আর আজকে ও আমাকে খারাপ বলছে। কেন কেন কেন? ওর জন্য আমি আমার শৈশব কৈশোর সব বিসর্জন দিয়েছি। নিজে তো পাগল হয়ে দিব্যি ভালো আছে, কিন্তু আমি তো সুস্থ। সব কিছু ফেস আমার করতে হয়েছে। নিজের পড়াশোনা, কাজ, টাকা সব কিছু একা হাতে করতে হয়েছে। তখন আমি কতটুকু ছিলাম? জাহিন 8 বছরের বাচ্চা ছিল, আর আমি তো 11 বছরের বাচ্চাই ছিলাম। এই 14টা বছর কি না করেছি। নিজে না খেয়ে ওকে খাইয়েছি। ওর ওষুধের টাকা জোগাড় করতে গিয়ে আমি মানুষের জুতা পর্যন্ত পরিষ্কার করেছি। অপমান সহ্য করেছি। আমাকে কখনো অভিযোগ করতে দেখেছিস? আমি যে ভেতরে ভেতরে মরে গেছি। আর এই মেয়ে কথায় কথায় ভাইয়া খারাপ বলতেই থাকে। আর হ্যাঁ, আমি খারাপ, তাই তো তোর কথা ভেবে এখনো নিজের মায়ের খুনির সাথে দেখা করতে হয়। জুবাইর কাঁদছে, সাথে নিজের মনের ভেতর থাকা রাগ, অভিমান, অভিযোগ বের করছে। হাসান আটকালো না, তবুও যদি একটু শান্তি মেলে ছেলেটার। যে বয়সে তারা মাঠে দৌড়াদৌড়ি করত, সেই বয়সে জুবাইর দুবেলা খাবারের জন্য কাজ করত। আগে তো ছিল এমন, ও তাদের একটা সুখী পরিবার ছিল, যেখানে কোনো কিছুর অভাব ছিল না। না ছিল ভালোবাসার অভাব, না ছিল টাকার। কম্পিউটারের সামনে বসে আছে জুবাইর ও তার বাবা জাকির। আচ্ছা, সমাপনী পরীক্ষার সব ফলাফল প্রকাশ করবে। জাকির দ্বিতীয়বারের মতো চেষ্টা করলেন। এদিকে জুবাইরের অবস্থা যায় চিন্তায় শেষ সে। আলহামদুলিল্লাহ। জাকির উচ্ছ্বাসিত কণ্ঠস্বরে জুবাইর কিছুটা স্বাভাবিক হলো। জাকির জুবাইরকে জড়িয়ে ধরে আদর করতে করতে বলে, এই না হলো আমার ছেলে। জুবাইরকে জড়িয়ে ধরতে দেখে 8 বছর বয়সী জাহিন মুখ ফুলে দাঁড়িয়ে রইল। তা দেখে জাকির তার আদরের মেয়েকে কোলে তুলে নিয়ে খুশিতে বলতে লাগলেন, তোমার ভাইয়া জিপিএ 5 পেয়েছে জাহিন, তোমার ভাইয়াকে শুভকামনা জানাবে না? জাহিন মুচকি হেসে জুবাইরকে জড়িয়ে ধরে। ইয়াহু ভাইয়া, এবার আমাকে চকলেট কিনে দাও। জুবাইর জাহিনের গালে চুমু দিয়ে বলে, দেব তো। এত চিল্লাচ্ছ কেন তোমরা? সেলিনা হাতে খুন্তি নিয়ে রাগি রাগি চোখ করে ঘরে ঢুকলো। সেলিনা ঘরে আসতে জুবাইর তার মার হাত ধরে বলে, আম্মু, আমি জিপিএ 5 পেয়েছি, এবার কিন্তু আমার জন্মদিন পালন করতে হবে। সেলিনা হা করে জাকিরের দিকে তাকিয়ে আছে। জাকির মাথা নাড়ল। সেলিনা খুশিতে আত্মহারা। তাড়াতাড়ি মিষ্টি আনো, পাড়া প্রতিবেশীতে দিতে হবে তো। জাকির জুবাইর আর জাহিনকে নিয়ে মিষ্টির দোকানে চলে গেল। আজ একটা খুশির দিন। পাড়া প্রতিবেশী সকলকে মিষ্টি খাবে জাকির। 10টা সুখী পরিবারের মতো সুন্দর স্বাভাবিক পরিবার ছিল তাদের। অল্প বিষয় অনেকটা আনন্দ দিত, আনন্দের দিনই কাটত। এই সুখের পরিবার, এই সুন্দর জীবনটা নষ্ট হয়ে যায় জুবাইরের জন্মদিনের দিন। কেন হলো এমন? দিনটা ছিল জুবাইরের 11তম জন্মদিন। ছেলের কথা রাখার জন্য বড় করে জন্মদিনের আয়োজন করেন জাকির ও সেলিনা। জুবাইরের বন্ধু, আত্মীয় স্বজন থেকে শুরু করে জাকিরের অফিসের কলিগরা সবাই আমন্ত্রিত। লোকজনে গমগম পরিবেশ। জাহিন জুবাইর তখন বন্ধুদের সাথে খেলায় ব্যস্ত। এই বড় মজলিসে উপস্থিত হয় একজন মধ্যবয়স্ক নারী, পরনে তার কালো রঙের শাড়ি। সেলিনা তখন সবাইকে জুস দিতে ব্যস্ত। এমন সময় সেই নারীটির কণ্ঠস্বর ভেসে আসে, জাকির সাহেব কেমন আছেন? জাকির তার কলিগদের সাথে কথা বলছিল। নারী কণ্ঠস্বরে নিজের নাম শুনে পেছনে তাকায় সে। সাথে সাথে কিছুটা হকচকিয়ে যায়, অস্পষ্ট স্বরে উচ্চারণ করে, পাখি। সবার নজর তখন পাখি নামক নারীর দিকে। সেলিনা হাতের জুসের ট্রে নিয়ে ফ্রিকুচকে তার দিকেই তাকিয়ে আছে। পাখি এগিয়ে আসলো জাকিরের কাছে। জাকির সাহেব, আর কত লুকিয়ে রাখবেন? আমাকে বলুন তো, এবার তো আমাকে পরিচয় করিয়ে দিন। জাকির রাগী চোখে তাকালো নারীর পানে। তাতে নারী তখন পাত্তা দিল না। কুটিল হেসে সেলিনার দিকে এগিয়ে গেল পাখি। তা ভাবি, জাকির সাহেব আমার বিষয়ে কিছু বলেনি বুঝি? আমি পাখি আলম। সেলিনা চেনে না এই নারীকে। চোখে হাজারো প্রশ্ন নিয়ে সেলিনা তাকালো জাকিরের দিকে। জাকির দ্রুত এগিয়ে আসলো সেলিনা ও পাখির নিকট। কি হচ্ছে কি পাখি, তুই এখানে কি করছিস? রঙে ছিপছিপে, ঠোঁট বাঁকা,
হাসলো পাখি। ইস, জাকির ভাই রাগ করলেন বুঝি? এখান থেকে চলে যা। পাখি কুটির হেসে সেলিনার দিকে তাকালো, কিছুটা ঝুঁকে বলল, ভাবি চলে যাব নাকি? সেলিনা একবার রাগান্বিত জাকিরের দিকে তাকালো, আবার পাখির দিকে তাকিয়ে বলল, কি আপনি? পাখি নামক নারীটি বোধহয় এই প্রশ্নের অপেক্ষাতে ছিল। পাখি মুচকি হেসে জাকিরের দিকে তাকিয়ে আবার সেলিনার দিকে তাকিয়ে বলল, হ্যাঁ আপনার সতীন। সাথে সাথে সেলিনার হাত থেকে খাবারের ট্রেটা পড়ে গেল। সেলিনা অবাক দৃষ্টিতে জাকিরের দিকে তাকালো। জাকির অগ্নি দৃষ্টি নিয়ে পাখির দিকে তাকিয়েছিল। সেলিনা জাকিরের তার দিকে ঘুরিয়ে বলল, কে মেয়েটা কি বলছে? জাকির সেলিনার বাহুতে হাত রেখে শান্ত করার চেষ্টা করে বলল, শান্ত হও সেলি, আমি বলছি তোমাকে। সেলিনা নিজের বাহু হতে জাকিরের হাত ছাড়িয়ে নিয়ে পাখির দিকে তাকালো। কি সম্পর্ক তোমার জাকিরের সাথে? পাখির চেহারায় তার রুক্ষতা এনে বলল, আমি তার বিবাহিত স্ত্রী। আমি তার প্রথম স্ত্রী পাখি আলম, অপরদিকে তার খালাতো বোন। সেলিনা ছল ছল নয়নে জাকিরের দিকে তাকালো। কি বলছে এই মেয়েটা জাকির? বলো আমাকে, সে কি সত্যি বলছে? জাকির সেলিনার কাছে আসতে নিলে সেলিনা পিছিয়ে যায়। কাছে আসবে না, উত্তর দাও আমাকে। তুমি শান্ত হও, আমি বলছি। আসলে জাকিরকে বলতে না দিয়ে পাখি সেলিনাকে তার দিকে ঘুরিয়ে বলল, সেলিনা। জাকির ভাই আর কি বলেছে? আমি বলছি শোনো, আমি তার স্ত্রী। তোমার আগে আমি তার স্ত্রী। সে শুধু তোমাকে না আমাকেও ঠকিয়েছে। ভাবি এক দৃষ্টিতে জাকিরের দিকে তাকিয়ে আছে। জাকির এসে পাখিকে একটা থাপ্পড় মেরে বলে, অনেক হয়েছে পাখি, এখানে নাটক করতে এসেছো এত বছর পর এসে আমার সাজানো গোছানো সংসারটা নষ্ট করার জন্য এসেছো এখানে। পাখি ন্যাকা কান্না সেলিনার পিছে এসে দাঁড়ায়। আমি সত্যি বলছি, উনি আমাকে ঠকিয়েছে। সেলিনা কাট কাট গলায় জিজ্ঞেস করে, হ্যাঁ বা না এই মেয়েটা তোমার স্ত্রী? জাকিরের ছোট্ট করে দীর্ঘশ্বাস ফেললো, বলা, বলছি তোমাকে, তুমি দয়া করে শান্ত হও। হ্যাঁ বা না? জাকির উত্তেজিত হয়ে বলে, হ্যাঁ, এই মেয়েটার সাথে আমার বিয়ে হয়েছিল, কিন্তু এইটুকুই। আর কোনো কথাই শুনলো না সেলিনা। দৌড়ে নিজের ঘরেই চলে গেল। পেছন পেছন জাকিরও গেল। এতক্ষণ ঘটে যাওয়া সম্পূর্ণ ঘটনা দেখেছে এবং শুনেছিল জুবায়ের। সে অতটাও অবুঝ ছিল না। সম্পূর্ণ বুঝতে না পারলেও কিছুটা বুঝতে পেরেছিল সে। তাই হয়তো আন্দাজ করেছিল পরবর্তীতে কি হবে। জুবায়ের দৌড়ে যায় তার মা বাবার ঘরের সামনে। বাইরে থেকে জাকির সেলিনাকে ডাকছে। জুবায়ের রাগী দৃষ্টিতে এক নজর তাকিয়ে তার বাবাকে বলে, আপনার জন্য যদি আমার মায়ের কিছু হয় তবে আমি আপনাকে ছাড়ব না। আপনি একজন খারাপ মানুষ। জুবায়ের কাঁদতে কাঁদতে তার মাকে মিনতি করে দরজা খুলতে, না দরজা খুলে না। মায়ের নিথর দেহর সামনে বসে আছে জুবায়ের। না, সে কাঁদছে না, কেন যেন কান্না পাচ্ছে না তার। মায়ের শুভ্র মুখশ্রীর দিকে তাকিয়ে বলল, আম্মু তুমি আমাদের ভালোবাসো না, আমি কি করে থাকবো? আচ্ছা আমার কথা বাদ দিলাম, কিন্তু জাইন তো তোমাকে ছাড়া এক মুহূর্ত থাকতে পারে না। ও থাকবে কি করে একবারও ভাবলে না? তার মায়ের কাছ থেকে কোনো উত্তর আসলো না। জুবায়ের তাকালো তার জ্ঞান হারানোর ছোট্ট বোনটার দিকে। মায়ের ঝুলে থাকা দেহটা দেখে একটা চিৎকার দিয়ে সেই কখন জ্ঞান হারিয়েছে, এখনো ফেরেনি। এক বৃদ্ধ লোক এসে জুবায়ের মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলল, তোমার বাবা তো আসতেছে না, এবার তো লাশ দাফন করতে হইব। আমার কোনো বাবা নেই, দাফনের ব্যবস্থা করুন। মায়ের লাশের দিকে তাকিয়ে অনুভূতি শূন্য হয়ে কথাগুলো বলল জুবায়ের। লোকটিও আর না করলো না। নিয়ে যাওয়া হলো তার আপন ঠিকানায়, যেখান থেকে আর কখনো ফিরে আসা সম্ভব নয়। মায়ের মুখে শুনেছিল তাদের নাকি প্রেমের বিয়ে, পালিয়ে বিয়ে করেছিল তারা দুজন, আর কোনোদিন পরিবারের সাথে যোগাযোগ করেনি কেউ। ঢাকা শহরের আপন ঠিকানায় বানিয়ে নিয়েছিল ভালোবাসা। কোথায় গেল সেই ভালোবাসা? হাতে তার মায়ের বালা দুটো নিয়ে বসে আছে জুবায়ের। মায়ের শেষ স্মৃতি, অতীত ভাবতে ভাবতে কখন আবেগে গা ভাসিয়েছে তা বোধহয় তার জানা নেই। বুলালো ঘুমন্ত জাহিনের মাথায়। সেদিন মায়ের মৃত্যুতে শোক নিতে পারেনি মেয়েটা, মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়ে। চিকিৎসা করার মতো অবস্থাও ছিল না। মায়ের মৃত্যুর পর 3 দিন পর্যন্ত তার বাবা নামক ব্যক্তিটির খবর পাওয়া যায়নি। জুবায়ের ঘৃণা সৃষ্টি হলো লোকটির প্রতি। 3 দিন পর এক প্রতিবেশীর কাছে জানতে পারে তার বাবা জেলে, কোনো এক মেয়েকে নাকি মেরে ফেলেছে। পরে জানতে পারে মেয়েটি আর কেউ না, সেই পাখি। কিন্তু কেন মেরেছিল জানে না জুবায়ের।
আর জানতেও চায় না। সেদিন প্রচুর হেসেছিল জুবায়ের। দুঃখ, কষ্ট, ক্ষোভ সব কিছু মিলিয়ে নিজেকে অসহায় লাগছিল। সবকিছুর পরেও স্বাভাবিক থাকতে হয়েছে জাহিনের জন্য। 11 বছর বয়সে সবকিছু নিজের কাঁধে তুলে নিয়েছিল। তখন চিকিৎসা করতে পারেনি জাহিনের। ছিল বলতে এই ছোট্ট 3টি রুম বিশিষ্ট বাড়িটাই। তবু হাল ছাড়েনি জুবায়ের। সে তার বোনকে সুস্থ করবে, স্বাভাবিকভাবে বাঁচবে। আনমনে হাসে জুবায়ের। এই হাসিটাই তার সর্বক্ষণের সঙ্গী। বালা দুটো আবার মায়ের ঘরে রেখে আসে। জাহিনকে ঘুম থেকে ডেকে তুলে। জাহিন ঘুম ঘুম চোখে উঠে বসে, গাল ফুলিয়ে বলে, কি হয়েছে? জুবায়ের স্মিত হেসে বলে, রাজপ্রাসাদে যাওয়া যাক তবে। জাহিন গাল ভরে হেসে দ্রুত তৈরি হতে চলে যায়। জুবায়ের বড় করে 2বার শ্বাস নিল। সন্ধ্যার টিকিট। কাকনের সাথে দেখা হবে কতদিন পর। যেন মনে হচ্ছে কত বছর কেটে গেছে তাদের দেখা হয় না। কাকনের কথা ভাবতে আনমনে হেসে উঠে জুবায়ের পিড়পিড় করে বলে, কেন মায়া জড়িয়ে ফেলেছেন আমাকে? আপনার মায়া কাটানোর জন্য কোথায় যাব আমি? পাহাড়ে? মনে মনে হাসলো জুবায়ের। কি অদ্ভুত রোগে ধরেছে তাকে। কি নাম এই রোগের? আজও ব্যাধি।